আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে এই দুর্বিষহ সময়ও তোমরা ভালো আছো, আমরা ভালো আছি এবং লেখাপড়া নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। তাই তোমাদের কাছে আমরা বারবার ফিরে আসছি অনলাইনের মাধ্যমে, যেন তোমরা পড়ালেখা থেকে ডিটাচড হয়ে না যাও, পড়া থেকে ঝরে না পড়ো। ঠিক সেই প্রসেসটা অব্যাহত রাখবার জন্য প্রশাসনের বিভিন্ন দিক থেকে যেমন আমাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, তেমন আমরা তোমাদেরকে উৎসাহিত করছি, অনুপ্রাণিত করছি। প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস তোমাদের জন্য আমরা নিচ্ছি। তাই তোমাদের বারবার আমরা রিকোয়েস্ট করছি তোমরা পড়াশোনার সঙ্গে থাকো। আপাতত শ্রেণীর পাঠদানে যতক্ষণ ফিরে না আসছি ততক্ষণ এটা চলতে থাকুক, আর আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যেন অল্প সময়ের মধ্যে আমরা পাঠে ফিরে আসতে পারি। যাই হোক, আমি তোমাদের সাথে প্রতিদিন প্রতিটা ক্লাসে একটা করে গল্প অথবা কবিতা নিয়ে আমি আলোচনা করছি, যেন আমরা গল্প বা কবিতাগুলোর মূল বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা আমাদের থাকে। কারণ আমাদের পরীক্ষার সিস্টেম এখন সৃজনশীল পদ্ধতি, যে কারণে আমাদের একটু ধারণা রাখা খুবই জরুরি। তাই আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র একটি কবিতাটির নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এবং যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি নামের ভিতর বুঝতে পারছো যে বিভীষণ এবং মেঘনাদ দুজনকে নিয়ে লেখা, কিন্তু এই যে কবিতাটি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, এটি মাইকেলের বিখ্যাত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যাকে আমরা মহাকাব্য বলে থাকি, সেই কাব্যগ্রন্থেরই একটা অংশ, ষষ্ঠ স্বর্গ, তার বধ একটা অংশ আছে, সেই অংশ থেকে সংকলিত। প্রিয় শিক্ষার্থী, আমি সবসময় তোমাদের একটা কথা বলি, প্রতিটা সিলেবাসের বিষয় পড়াশোনার যে গল্প বা কবিতাগুলো থাকে, এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো আমাদেরকে অনুধাবন করবার জন্য সাধারণত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। তা বিভীষণের প্রতি মেঘনাদ এমন একটা জীবন ঘনিষ্ঠ এবং জীবনকেন্দ্রিক বিষয়, যেটা সম্পর্কে যদি আমরা কবিতাটাকে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জাগতিক জীবনেও বেশ কাজে লাগবে। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু না বললেই নয়, যেহেতু যে কবিতাটা শুরু করেছি, কবিতাটা যিনি লেখক তিনি বাংলা সাহিত্যের রবীন্দ্র পূর্ব যুগের শ্রেষ্ঠ কবি। বাংলা সাহিত্যের তিনি বলা যায় উপন্যাস সহ সার্থক গল্প এবং কাব্যের এবং মহাকাব্যের স্রষ্টা এবং দ্রষ্টা। মাইকেল মহাকবি কেন? পরবর্তীতে আরও অনেক বড় বড় কবি এসেছেন, তারা তো মহাকবি হন নাই। এর মানে তারা কি ছোট কবি? না। প্রিয় শিক্ষার্থী, মহাকাব্যের কিছু নিয়ম তান্ত্রিকতা আছে, কিছু পদ্ধতি আছে, কিছু সিস্টেম আছে, যে কারণে মহাকাব্য হয়। তা সেদিকে আমি সাক্ষাতে হলে ভালো হতো, অনলাইনে সময় ক্ষেপণ করবো না এগুলো আমি বলে। তবে তিনি মহাকবি এবং এর পরবর্তীতে আর কোনো মহাকবির নাম আমরা শুনতে পাচ্ছি না, কারণ হয়তো মহাকাব্যের জমানা বা যুগ শেষ হয়েছে, সে কারণেই ধরে নেওয়া আপাতত। আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি আজ আর আলোচনা করব না। তবে মাইকেল সম্পর্কে কিছু কথা না বললেই নয়। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আকাশে এক জালোজ্জ্বল্য মানে যোজ্বল্যমান প্রদীপ্তমান একটা নক্ষত্র, যিনি বাংলা সাহিত্যকে একটা সম্মানের মর্যাদায় নিয়ে আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের কাতারে নিয়ে আসছেন। তার অনেক অবদান, অনেক অনেক বেশি। এই কবির জন্ম মৃত্যু সম্পর্কে একটু তোমাদের জানিয়ে রাখি। মাইকেল জন্মগ্রহণ করে বৃহত্তর যশোর জেলার, এখনও যশোর সদরের অন্তর্ভুক্ত, সেটি সাগরদাড়ি গ্রাম, যেটা কেশবপুর জেলার ভিতর, কেশবপুর উপজেলার ভিতর পড়ে। 1924 সালে, ভুল বলছি, 1824 সালে 24শে জানুয়ারি, 1824 সালের 25শে জানুয়ারি, 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলাধীন সাগরদাড়ি গ্রামে তার মাতৃভূমির সম্পর্কে কিছু না বললেই নয়। তার বাবার নাম হচ্ছে
মহামতি রাজনারায়ণ দত্ত, আর মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। শিক্ষা জীবন তিনি কলকাতার লালবাজার গ্রামার স্কুলে পড়াশোনা করেন, তারপরে হিন্দু কলেজ, তারপরে বিশপস কলেজে ভর্তি হন এবং পরে ব্যারিস্টার পড়ার জন্য তিনি বিলেত চলে যান। যাক, সেখানে থেকে তিনি ফিরে আসেন, কর্মজীবন শুরু করেন। তিনি প্রথমে আইন পেশায় জড়িত হলেও খুব ভালো লাগেনি, কারণ অনেকটা বিধিবদ্ধ বাধা জীবন তার পছন্দ ছিল না। তিনি লেখালেখিতে জোর দেন এবং লেখালেখি করে জীবিকা অর্জনের জন্য দারুণভাবে প্রতিষ্ঠিত হন, যে কারণে তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃতি, হিব্রু, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, জার্মান, ইটালি, তামিল সহ বেশ কয়েকটা ভাষায় খুব দক্ষতা অর্জন করেন। কিন্তু বাংলা সাহিত্য তখন তো সেভাবে প্রস্ফুটিত হয়নি। উনি দেখলেন সমগ্র বিশ্ব শাসন করছে ব্রিটেন, সমগ্র বিশ্ব ইংল্যান্ডের বা আমরা এখনকার বলি ব্রিটিশের আন্ডারে, তাদের ভাষা ইংরেজি, এবং সেই ভাষায় খুব বড় বড় কবি, মহাকবি এসেছে, যেমন ইলিয়ড, ওডিসি, তারপরে ওয়ার্ডসওয়ার্থ, এই যেরকম আরও বড় বড় মাপের কবি। আর যদি আমি বড় কবি, বিশ্বকবি হতে চাই, তাহলে বাংলা ভাষা দিয়ে, বাংলা সাহিত্য দিয়ে হয়তো হওয়া সম্ভব নয়। তাই উনি হঠাৎ করে যা হোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আমরা অনেকে মনে করি উনি মনে হয় খ্রিস্টান ধর্মকে ভালোবেসে, না, উনি যেহেতু এই ব্রিটিশ যারা সাহিত্য চর্চা করেন, যারা সাহিত্যে গগনে খুব বড় অবস্থানে আছেন, তারা ছিলেন খ্রিস্টান। উনি শুধু মহাকবি, বিশ্বকবি হবেন বলে হওয়ার প্রত্যয় নিয়ে তিনি বাংলা ভাষাকে বলতে পারো, অনেকে কেউ বলছেন অবজ্ঞা, কেউ বলছেন না, প্রখ্যাতি হওয়ার বাসনায় তাকে ধর্মান্তরিত করেছিল। তিনি ধর্মান্তর করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। শুধু ওনার নাম ছিলেন মধুসূদন দত্ত, তাই নামের আগে মাইকেল শব্দটা জুড়ে দিয়ে উনি খ্রিস্টান হয়ে যান। আসলে উনি খ্রিস্টান সেজেছেন কী জন্য? প্রখ্যাতি পাওয়ার জন্য, মহাকবি হওয়ার জন্য। কিন্তু সেটা কতটুকু সফল হয়েছে এটা তোমরা জানো, বা আমি আর ওটা ওদিকেও আর যেতে চাচ্ছি না, কারণ মাইকেল সম্পর্কে অনেক বড় ইতিহাস। তিনি এক পর্যায়ে খ্রিস্টানকে বিয়ে করেন, হেনরিয়েটা, তাকে নিয়ে জীবন কাটান। একটা পর্যায়ে দাম্পত্য জীবন খুব সুখের ছিল না, আর্থিক অনকষ্টে পড়েন। এই বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে টিকিয়ে রাখবার জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। যখন একটা পর্যায়ে তিনি আর পেরে ওঠেন নাই, যে কারণে তিনি বলা যায় তার এই ধর্ম অন্তরিত হওয়ার কারণে নিজের পরিবার থেকে তিনি বিচ্যুত হন, নিজের মায়ের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হন। সর্বোপরি তিনি এলাকা থেকে, অনেকটা এলাকার লোক তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজ তাকে সেইভাবে মেনে নেয়নি, যে কারণে তিনি খুব একটা এই ধর্মান্তরিত হওয়ার কারণে একটা খারাপ অবস্থায় তার সময় কেটেছে। এমন অনেক এ নিয়ে অনেক কথা আছে, সেদিকেও আমি যাব না, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে আলোচনা। একটা পর্যায়ে তিনি শুরু করলেন জীবন, কিন্তু উনি লিখলেন দ্য ক্যাপটিভ লেডি, এবং ইংলিশ ভাষায় তিনি লিখলেন। তো এই কাব্যটা যখন প্রকাশ পেল, সেভাবে সমাদৃত উনি পান নাই। তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অথবা ভালো একজন ইংরেজ কবি তাকে কিছুটা পরামর্শ দিয়েছিল। তারপরে নিজেই সারেন্ডার করেছেন এক সময়, নিজের ভুলটা নিজে বুঝেছেন যে আমি বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় সাহিত্য চর্চা না করে, কাব্য চর্চা না করে আমি ভুল করেছি। যা হোক, নিজের আত্মগত চেতনায় তিনি নিজের ভুল বুঝে একসময় ফিরে আসেন, এবং উনি বাংলা দিয়েই তিনি নিজের সাহিত্যাঙ্গনকে ভরিয়ে তোলেন, এবং সনেট তার অমর কীর্তি। এই সনেট লেখাগুলোর ভিতরে তিনি মাতৃভূমি, মাতৃভাষা, দেশপ্রেম এই বিষয়গুলো যখন উপস্থাপন করেন, তখন যা হোক তাকে যে পরামর্শ দিয়েছিল যে কবি, আর নিজের আত্মগত চেতনা সব কিছু মেলায় তিনি যে প্রখ্যাতি পাবেন এ প্রত্যাশা তার ছিল, এবং তাকে সেভাবে চিন্তা চেতনায় তিনি ধরা পড়ে। একসময় তিনি ফিরে আসেন এবং সমাদৃত হন এবং বিশ্বকবি তিনি হন, কিন্তু ইংরেজি ভাষা বা ইংরেজি কাব্য, ইংরেজি ভাষাতে সাহিত্য চর্চা করে নাই, বাংলাতেই তিনি মহাকবিও হয়েছেন এই বাংলা ভাষায় সাহিত্য লিখে মেঘনাদবধ কাব্য। তোমরা জানো এই মেঘনাদবধ কাব্য রামায়ণে যেভাবে বলা আছে, মহাভারত রামায়ণ বা হিন্দুদের যে কাব্যগ্রন্থে যেভাবে বলা আছে, উনি তার উল্টাটা করেছেন। মানে কেমন?
সেখানে রাবণ এবং মেঘনাদকে খুব নেগেটিভ চরিত্রে দেখানো হয়েছে। উনি এটাকে পজিটিভ, একটা আদর্শ পিতা, আদর্শ সন্তান, আদর্শ দেশপ্রেমিক, ভ্রাতৃত্ববোধ সম্পন্ন, জনহিতৈষী, বিভিন্ন গুণে গুণান্বিত করে উপস্থাপন করেছেন, যে কারণে উনি তাদের ধর্মতে আঘাত দেওয়ার কারণেও তিনি বিচ্যুত হয়েছেন, তিনি সটকে পড়েছেন। যাক, সেদিকেও আমি আজকে যাব না, সেটাও আরও অনেক বড় আলোচনা। যাক, আমি শুধু মাইকেল সম্পর্কে কিছু কথা না বললে নয়, কারণ যার লেখনীর ক্ষুরধারা বাংলা সাহিত্যকে একটা অবস্থানে নিয়ে গেছেন, অতএব অত্যন্তই অকৃতজ্ঞ পরিচয় দেওয়া হবে যদি তার সম্পর্কে অন্তত কিছু কথা বলা না হয়। তার সাহিত্য সাধনার ক্ষেত্রে আমরা দেখেছি যে কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, যেটা মহাকাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, সর্বোপরি চতুর্দশপদী কবিতা, যা দেশপ্রেমে এবং দেশত্ববোধ নিয়ে ভরা যে কবিতাগুলো, এগুলো কি তিনি খুবই সার্থক তার লেখা, এবং সাহিত্যাঙ্গনে প্রচণ্ডভাবে সাহিত্যকে প্রস্ফুটিত করেছে, সাহিত্যকে সম্মানিত করেছে। তার নাটকের মধ্যে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন, সার্থক নাট্যকার যে মাইকেল, সে কথাটাও সেটিও আমরা দেখেছি যে সার্থক বাংলা সাহিত্যের সার্থক নাট্যকার হিসেবে তিনি প্রথম উপস্থাপিত হন। আর তার প্রহসনের মধ্যে আছে প্রহসন, যে কালেগুলো পড়লে এটা হাসি, কান্না, দুঃখ, বেদনা, যন্ত্রণা, রোমাঞ্চ দিয়ে ভরা প্রহসন। এই লেখাগুলো তিনি বেশ দক্ষ লেখক ছিলেন এবং দক্ষ সাহিত্যিক ছিলেন। সেক্ষেত্রে তিনি লিখেছেন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো খুবই মজাদার লেখা এবং খুব সার্থক লেখা। এরপরে নাট্য অনুবাদ লিখেছেন রত্নাবলী এবং রিজিয়া। যেহেতু এত বড় কবি, তিনি সার্থক বিশেষ কৃতিও পাওয়ার কথা, সেজন্য পেয়েছেন ইতালি কবি। তোমরা জানো যে সনেট অথবা চতুর্দশপদী কবিতা তিনিই বাংলা সাহিত্যের প্রথম জনক, এবং এই চতুর্দশ কবিতা তিনি লিখেছেন ইতালি কবি পেত্রাকের লেখা অনুসারে। পেত্রাকে অনুসরণ করে তিনি চতুর্দশপদী কবি লিখেছেন, যাকে আমরা সনেট বলি, ইংলিশে সনেট, বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। যাই হোক, এই বাংলা সাহিত্যে কিন্তু এর দাবিদার আর কেউ নেই। হয়তো পরবর্তী অনেকের লেখার ভিতরে আমরা তার কিছু ছোঁয়া পেয়েছি, কিন্তু মাইকেলের সার্থক স্রষ্টা এবং দ্রষ্টা এবং উপস্থাপনকারী এই চতুর্দশপদী কবিতার। এ লেখক বেঁচে থাকবেন আমাদের মাঝে তার সাহিত্য রচনার মাধ্যমে, তার সাহিত্যাঙ্গনে, সাহিত্যের আকাশে। বিশেষ করে বাংলা সাহিত্যে যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, বাংলা ভাষার উচ্চারণ যতদিন থাকবে, এই ভাষার যতদিন গবেষণা থাকবে, ততদিন মাইকেল আমাদের মাঝে বেঁচে থাকবেন। এ লেখক তার বর্ণাঢ্য জীবনকে অনেক দুঃখ, কষ্ট, বেদনার ভিতর দিয়ে শেষ পরিণতিটি তার ঘটেছে। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন 1973 সালের 29শে জুন কলকাতার লেয়ার সার্কুলার রোডে তাকে সমাধিস্থ করা হয়। এখনও মাইকেলের অনেকটা মোরালি সহ অনেক কিছু আমাদের বাংলাদেশ সরকার সেখানে একটা সুন্দর পর্যটন কেন্দ্রের মতো করেছেন। সেখানে তার অনেক কীর্তি, অনেক লেখা এবং তার অনেক সৌধ সেখানে নির্মাণ করা হয়েছে। তার পৈতৃক বাড়িটাকে সংরক্ষণ করা হয়েছে, এটা বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। তোমরা যদি কখনো এখানে সফর করতে যাও, দেখবে, শিক্ষা সফরে যাওয়া উচিত মনে করি, দেখবে সেখানে মাইকেলের সেই কপোতাক্ষ নদীর কূলে গড়ে ওঠা তার শৈশব, কৈশোর এবং যৌবনের একটা সময় তিনি কাটিয়েছেন, এবং তাকেই ঘিরে তার লেখাগুলো বিশেষ করে চতুর্দশপদী কবিতায় ফুটে উঠেছে। তার একটা সার্থক সমাবেশ তোমরা দেখতে পাবে বলে আমি মনে করি। যাক, আমরা বিভীষণের প্রতি মেঘনাদ সম্পর্কে কিছু কথা বলে আজকে শেষ করব। বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেলের শ্রেষ্ঠ আবিষ্কার, শ্রেষ্ঠ লেখা, শ্রেষ্ঠ সম্পদ সাহিত্য আকাশের, সেটা হচ্ছে মহাকাব্য মেঘনাদবধ কাব্য। এটি 9টি উপসর্গে রচিত। যেহেতু মহাকাব্য তার একটি স্বর্গ, ষষ্ঠ স্বর্গ বধ একটি স্বর্গ আছে, সেই স্বর্গের কিছু সংকলিত অংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ বিভীষণকে উদ্দেশ্য করে ওই স্বর্গে ওখানে মেঘনাদ যে কথাগুলো বলেছিল, সেই বিভীষণ এবং মেঘনাদের কথোপকথনটা এখানে উঠে এসেছে, এবং তার ভিতর দিয়ে তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন যে মেঘনাদের চরিত্র, সেই চরিত্রের ভিতর দিয়ে যে মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, জাতিসত্তাবোধ, জ্ঞানবোধ, সর্বোপরি আমাদের আত্মমর্যাদাগত বোধ, এই বিষয়গুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর সেখানে আমরা যারা সহজ সরল বসি যে বিশ্বাসঘাতকতার অবস্থানে তার বাবার ভাই অর্থাৎ তার চাচা, অর্থাৎ তার বাবার অনুজ চাচা,
সে এখানে বিভীষণ তার চাচা, সে কি ভূমিকা পালন করেছে এবং কিভাবে সে লক্ষণকে সঙ্গ করে সপ্তব্যূহকে ভেঙ্গে, অষ্টম ব্যূহকে ভেঙ্গে, অর্থাৎ যখন বারবার রাবণ লক্ষণ এবং রামায়ণ লক্ষণ এদের দ্বারা যখন বারবার তাদের বিভিন্ন দেবতাদের সহায়তায় পরাস্ত হচ্ছিল, এই অবস্থায় সে যখন মেঘনাদকে দায়িত্ব দিল সমরাস্ত্রের এবং সর্বাধিনায়ক, মানে যুদ্ধের সর্বাধিনায়ক করে দিল, তখন মেঘনাদকে দায়িত্ব দেওয়ার পরে মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে তার ইষ্ট দেবতাকে পূজা দিয়ে এই কাজ শুরু করবে, এই চেতনা সে যখন ওখানে প্রবেশ করলো, তখন প্রবেশ করার পর সে দেখতে পেল যে লক্ষণ তার ভিতরে প্রবেশ করেছে এবং অস্ত্রশস্ত্র সজ্জিত অবস্থায় সে তাকে হত্যা করবার জন্য ঢুকেছে। সে তাকিয়ে দেখে কিভাবে সে এই ব্যূহ, যাতে আত্মরক্ষার্থে যে বিভিন্ন সেক্টরে ব্যূহ তৈরি করা ছিল, এটা ভেদ করে ঢুকলো কীভাবে। হঠাৎ করে নিরস্ত্র মেঘনাদের প্রতি অস্ত্র সুসজ্জিত লক্ষণ তাকে কোনো সময় না দেখে কাপুরুষের আক্রমণ করতে চাইল। তখন সে তাকিয়ে দেখে যে বাইরে তার চাচা দাঁড়িয়ে আছে। তখন তার বুঝতে বাকি রইল না যে কিভাবে লক্ষণ প্রবেশ করেছে। এই লক্ষণের প্রবেশ করার বিষয় নিয়ে সে চাচাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে যে তোমার ভাই অমুক, তোমার বাবা অমুক, তোমার মা অমুক, তুমি এই কাজ করতে পারো কিভাবে? আমি তোমার ভাতিজা, আমাদের একটা বংশ গৌরব আছে, আমাদের একটা আত্মগৌরব আছে, মর্যাদা বোধ আছে, তুমি তো বিরাট বিজয়িনী, তুমি বাসব দত্তের চাচা, তুমি এই কুল রক্ষক, তুমি কিভাবে এটাকে ধ্বংস করার জন্য করলে? এইভাবে আমরা যেটা আমাদের এতে বসে মুনাফিক যাকে বলা হয়, অর্থাৎ বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলে? তাই বিভিন্নভাবে কথাগুলো বলার একটা পর্যায়ে বলল যে আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না, তুমি এতটুকু বলি যে এটা তোমার রক্ত মাংসে মিশে আছে যে জিনিস, সে বিষয়গুলো তুমি এত সহজে ভুলে গেলে, তুমি একবার চিন্তা করলে না? একটা পর্যায়ে বিভীষণ তাকে বলেছিল যে আমি এখন তোমার কোনো কথা শুনবো না, কারণ আমি রামায়ণের কথা দিয়েছি এবং আমি রামায়ণের কথা মতোই তার সঙ্গে আমার একটা সন্ধি বা চুক্তি হয়েছে। পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতাদের চিহ্নগুলো আমরা দেখে বেড়াই। এভাবে আমরা নবাবের সময় দেখেছি সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতা, আমরা প্রতিটা যুগে যুগে দেখেছি এক একজনের বিশ্বাসঘাতকতার কারণে সেই জাতির এবং সেই সাম্রাজ্যর পতন ঘটেছে। এ ব্যাপারেও ঠিক তাই, পতনটা সেভাবেই ঘটছে। এক্ষেত্রে চেষ্টা করা হয়েছে, মাইকেল মধুসূদন চেষ্টা করেছেন যে এই দুটো বিষয়কে সমন্বয় করে জাতীয়তাবোধের একটা পরিচয় দিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে ফুটে ওঠে সেই বিষয়গুলো, যে যারা বিশ্বাসঘাতকতা করে আর যাদের জন্য করে, তা যারা বিশ্বাসঘাতক আর যাদের এই বিশ্বাসঘাতকতা আরব যাদের পর্যায়ে হয়, এটা যে কত বড় দুরূহ এবং কত বড় নৃশংস কাজ, সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু চেষ্টা করি যে এই কবিতাটাকে পড়বার। তা আমি সামনে একটি ক্লাস তোমাদের কাছে নিব। এই কবিতাটার এটা একটা বিশেষ ধরনের কবিতা, তাকে অমিত্রাক্ষ ছন্দের কবিতা বলা হয়। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তোমার কাছে অনুরোধ রইল, তোমরা কবিতাটা একটু পড়বে, দেখবে। আমি সামনের দিন কবিতার কিছু লাইন তুলে সে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই আর কথা বলাতে চাচ্ছি না, তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করবে এবং এগুলো দেখবে। আশা করি আমরা উত্তর আপাতত শ্রেণীর পাঠে যতদিন ফিরতে না পারছি ততদিন আমরা এভাবেই একটু আদান প্রদান করে যাব। আর আমি দেখি জুমে তোমাদের সঙ্গে অ্যাড হবো, তোমরা অনেকে বলেছো, তা আমি জুমে অ্যাড হওয়ার চেষ্টা করছি। আমি এটা একটু বুঝতে পারি নাই, আমি আইটি সেন্টারে যে এটাকে আজকে ঠিক করে এসে তোমাদের সঙ্গে জুমে ক্লাস নেবো ইনশাআল্লাহ। আল্লাহ ততক্ষণ আমাদের সুস্থ রাখুন, ভালো থাকুন। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সামাজিক দূরত্বকে বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল আচরণ করি এবং আমরা লেখাপড়ার সঙ্গে থাকি। আমরা যেন ইসলাম এবং তাহজিব তামাদ্দুনের সঙ্গে থাকি। আল্লাহ আমাদের কবুল করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।